রামগড় গ্রামের একটা প্রচলিত গল্প আছে। দুপুরের 12টা থেকে শুরু করে অর্ধেক রাতের 12টা বাজা অবধি গ্রামের মধ্যিখানে থাকা একটা গুহা থেকে এক আজগুবি ধরনের আওয়াজ আসতে থাকে। এই আওয়াজগুলোর মধ্যে এত বেশি কষ্ট থাকে যে সেটা শোনা মাত্রই হৃৎপিণ্ডের স্পন্দন গতি দ্রুত হয়ে যায়। এই গুহার কাছ থেকে যারা যায় তারা প্রত্যেকেই তাদের নাম এই গুহার ভেতরে গর্জন করতে শুনতে পায়। আর এই জন্য এই গুহার রহস্যটা জানা খুবই ইন্টারেস্টিং হবে। সাল 2013-র কথা, যখন দুজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরস অভিমন্যু আর রনিতকে এই গুহার রহস্য জানার জন্য ডেকে পাঠানো হয়। সাহেব, এই গুহার সত্যি জানা হবে খুব মারাত্মক। আমরা তো আপনাকে এখনো বলছি যে ভেতরে যাওয়ার জেদ করা ছেড়ে দিন। আরে গোপালদা, আমাদের তো এটা ডিউটি। আমাদের ডিপার্টমেন্ট আমাদেরকে যে টাস্ক দেয় সেটা তো পুরো করতেই হয়। ঠিক আছে সাহেব, তাহলে ঠিক আছে। আশা করবো যাতে আপনি তাড়াতাড়ি ফিরে আসেন। সন্ধে প্রায় 5টার সময় একদম গোপনভাবে দুজন প্যারানর্মাল স্পেশালিস্ট ওই ভুতুড়ে গুহার ভেতরে প্রবেশ করে। গত 37 বছর ধরে ওই গুহার ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ বেরোনো আর মারাত্মক ঘটনা ঘটে চলেছে। এক তো এই গুহা গ্রামের একদম মধ্যিখানে পড়ে, তাই জন্য গ্রামের লোকেদের মন থেকে এই গুহার প্রতি ভয় কাটাতেই হবে। আর এটা তখনই সফল হবে যখন ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজগুলো আর মারাত্মক আকর্ষণ শেষ হয়ে যাবে। অভিমন্যু আর রনিত প্রবেশ করার পরেই গুহায় ওদের নাম ধরে রাগান্বিত আওয়াজ গর্জন হতে লাগলো। চলে যায় এখান থেকে, না হলে মরবি দুজনে। তোমরা এই যন্ত্রণার দুনিয়া থেকে বাইরে চলে যাও। অভিমন্যু আর রনিত, মৃত্যুর তারিখ আজ রাত 12টার সময়। ভাই অভিমন্যু, এই গুহাটা কি আজব। আজ পর্যন্ত এরকম কোনো কেস হ্যান্ডেল করিনি যেখানে বলতে না পারা গুহা আমাদেরকে হুমকি দিয়েছে। ভাই, ভুতুড়ে জায়গা চিরদিন আজব আর ভয়ঙ্করই হয়ে এসেছে। শুধু তুই ভাবা বন্ধ কর আর টর্চের সাহায্যে পিকচার কালেক্ট কর। রনিত ওই গুহার ভেতরে ওই টর্চের সাহায্যে সামনে এগিয়ে যায় আর তারই সাথে গুহার চারিদিকের সব ছবি তুলতে শুরু করে। রনিত তখনই বড় বড় পা ফেলার আওয়াজ শুনতে পেয়ে যায়। এই আওয়াজটা একদম ওর কাছ থেকে আসছিল। ও ওই পায়ের আওয়াজের পিছু করতে করতে গুহার শেষ সীমানা অবধি পৌঁছে যায়। এখন ও গুহার শেষ প্রান্তে পৌঁছে গেছিল। ও গুহার শেষে একটা দরজা দেখতে পেয়ে যায়। ওই দরজার ওপরে লেখা ছিল অন্য জগতের দরজা। রনিত মনে মনে এটা ভাবছিল যে এই দরজাটা অন্য দুনিয়ার নয় তো। তখনই ও ওই দরজার কাছ থেকে একটা আওয়াজ শুনতে পায়। আরে এটা আমি রে খোকা, আমি তোর দাদু। আমার কাছে চলে আয় খোকা। বাপ রে, এটা আবার কেমন দরজা? এটা তো আমার দাদুর আওয়াজ ছিল। রনিত ওই দরজার পেছন থেকে ওর নিজের দাদুর আওয়াজ শুনতে পাচ্ছিল। সেটা শুনে রনিত খুশি আর ইমোশনাল হয়ে গেছিল। এই ইমোশনের জন্যই ও একটা ভুল করতে যাচ্ছিল। ও দরজা খোলার জন্য হাতটা সামনে করে দিল, আর তখনই পেছন থেকে অভিমন্যুর ভয়ঙ্কর চিৎকার পুরো গুহার ভেতরে গর্জন করতে লাগলো। বাঁচাও, বাঁচাও আমাকে! অভিমন্যুর চিৎকার শুনে রনিত দৌড়ে দৌড়ে পেছনে গেল। এইটুকুর মধ্যে ও অভিমন্যুকে তো প্রায় ভুলেই গেছিল। রনিত অভিমন্যুর কাছে পৌঁছলো। ও একদম নর্মাল দাঁড়িয়েছিল, যেন ওখানে কিছু হয়ইনি। অভিমন্যু, এটা কি ধরনের ইয়ার্কি ছিল? তুমি চিৎকার করছিলে কেন? অভিমন্যু সামান্য হাসির সাথে চুপচাপ দাঁড়িয়ে রইল। এরপরে রনিত
অভিমন্যুকে নিজের সাথে ওই দরজার পেছনে যাওয়ার জন্য ইশারা করল। দুজনে ওই গুহার শেষ প্রান্তে অর্থাৎ ওই দরজার কাছে পৌঁছে গেছিল, যেখান থেকে অন্য জগতের রাস্তা শুরু হয়ে যায়। অভিমন্যু ভাই, এই দেখো, তুমি জানো আমি এই কিছুক্ষণ আগে আমার দাদুর আওয়াজ এই দরজার পেছন থেকে শুনতে পেয়েছিলাম। আমার মনে হয় এর পেছনে মরে যাওয়া লোকেদের জগৎ রয়েছে। তাহলে দরজা খুলে দেখে নাও না, এইভাবে আকাশে ঢিল ছুড়ছো কেন? ঠিক বলেছ, আমি দরজা খুলে দিচ্ছি। রনিত দরজাটা খুলতেই যাচ্ছিল, আর তখনই ওর নজর অভিমন্যুর শরীরের ওপর পড়ে যায়। ভাই, যখন তুমি এই গুহার ভেতর এসেছিলে তখন তুমি সাদা শার্ট আর ব্লু জিন্স পরেছিলে, এখন তুমি কালো স্লিভস আর লাল লোয়ার পরে রয়েছো। ভাই, তুমি এখানে জামা কখন চেঞ্জ করলে? তখনই অভিমন্যুর দাঁত বাইরে বেরোতে শুরু হয়, ওর পা দুটো বেড়ে যেতে লাগলো, ওর হাতের নখগুলো বাড়তে শুরু করে, আর ও এখন পুরোভাবে একটা টেবিলে পরিণত হয়েছিল। ওই ভয়ঙ্কর হাসির সঙ্গে একটা ভারী আওয়াজে বলতে লাগলো, তোর অভিমন্যুকে তো আমি 10 মিনিট আগেই এই দরজার ওপারে পাঠিয়ে দিয়েছি, যখন তুই ওর চিৎকার শুনেছিলি। তুই তো শুধুমাত্র একটা চারা ছিলি, কারণ শিকার সব সময় দরজার কাছে আনার পরেই করা হয়। মানে তুমি অভিমন্যুকে মেরে ফেলেছো? কেন, তোর কি সন্দেহ আছে? তাহলে যা, এই দরজার ওই পারে তুই তোর বন্ধুকে ওখানেই দেখতে পাবি। যে জগৎ থেকে তুই এসেছিস ওখানে মৃত হওয়ার আগে লোকেরা বাস করে। এখন তুই যে জগতে যাবি ওখানে মৃত্যু হওয়ার পরে সবাই বাস করে। যন্ত্রণার জগতে তোকে স্বাগত জানাই। এরপর রনিত পালানোর চেষ্টা করছিল, কিন্তু সামনে ওই রাক্ষস দাঁড়িয়েছিল। এখন একমাত্র রাস্তা শুধু ওই দরজাই ছিল। ও ভাবল যে এই দরজাটা এই গুহা থেকে বাইরে যাওয়ার রাস্তা হতে পারে। রনিত ভাবল যে কোথাও ও এই দরজা দিয়ে বাইরে পালিয়ে না যায়, সেই জন্য ওই ডেভিল ওকে ভয় দেখাচ্ছে। রনিত নিজের প্রাণ বাঁচানোর জন্য আর দেরি না করে দরজা খুলে দেয়। ও দরজার বাইরে একেবারে অন্ধকার দেখতে পেল। ওই দরজার ভেতর থেকে কান্নার আর চিৎকারের আওয়াজ আসতে থাকে, একদম সেই ঠিক একই আওয়াজ যেমন মৃত্যুর পর পরিবারের সবাই কাঁদতে থাকে। রনিত ওই দরজাটা বন্ধ করার ঠিক আগে একটা লম্বা হাত ওই দরজার বাইরে থেকে এলো আর রনিতকে ওই অন্য জগতের দিকে টেনে নিল। এই কারণে রনিত খুব জোরে চিৎকার করে উঠল, আর ওই ডেভিলও জোরে জোরে হাসতে লাগলো। ওই গুহার রহস্য আজ অবধি কেউই জানতে পারেনি। আজ অবধি অনেক লোকেরা গুহার ভেতরে গিয়ে ওখানে রহস্য জানার চেষ্টা করছে। যারা ওই অন্য জগতের দরজাটা খুলে দিয়েছিল তারা চিরকালের জন্য সেখানেই বন্দী হয়ে যায়, আর যারা জ্যান্ত বেঁচে গেছিল তারা হয় আত্মহত্যা করে নিয়েছে আর না হয় তারা পাগল হয়ে গেছে। ওই গুহার রহস্যটা আজ অবধি অজানা হয়ে রয়ে গেছে। আজ ৪৫ বছর পরেও সেটার রহস্য কেউই জানতে পারেনি। গুরুদেব, সবাই বলে যে গত রাতে উষার স্বামীকে একটা শিয়াল তুলে নিয়ে চলে গেছে। ওটা কি সত্যিই কোনো শিয়াল ছিল, নাকি শিয়ালের ছদ্মবেশে অন্য কেউ নিজের মায়াজাল তৈরি করছে? খোকা, এই কথাটাই তো গ্রামবাসীরা বুঝতে পারে না। আমি এই কথাটা পরিষ্কার বলে দিয়েছি যে সন্ধে হলেই নিজের নিজের বাড়ির দরজা বন্ধ করে দেবে, কারণ ও একটা রং বদলাতে পারা ডাইনি। বুঝতেও পারবে না যে কখন কার কার ছদ্মবেশে তোমার সামনে হাজির হয়ে যাবে।
আর তুমি এই ব্যাপারে আন্দাজ অব্দি লাগাতে পারবেন। কিন্তু গুরুদেব, এটা কি সত্যি এই গ্রামে কোনো রং বদলাতে পারা এক ডাইনির নজর রয়েছে? গুরুদেব, এর পেছনের গল্পটা কি বলো না? আমার হিসেবে অনেক দেরি হয়ে গেছে বাচ্চারা। এখন তোমাদেরও বাড়ি চলে যাওয়া উচিত। সূর্য ডুবতে চলেছে, এই জন্য এইভাবে এত শীতল আর অন্ধকার সন্ধেবেলায় একা একা ঘোরা উচিত নয়। কিন্তু গুরুদেব, আপনি মৌসুমের জবাব দিলেন না। আপনি ওই ডাইনির ব্যাপারে আমাদেরকে বলতে কেন ভয় পাচ্ছেন? আসল সত্যি তো বড় মহাত্মা পণ্ডিত এমন অভাগা পূর্ণিমার সন্ধেবেলায় বলবেন না। তাহলে সেখানে আমি কে বলার? এখন তোমরা সবাই নিজেদের বাড়ি যাও, কিন্তু যাওয়ার সময় আমার সব কথাগুলোর বিশেষভাবে খেয়াল রেখো। কাউকে যদি দেখো তাকে না তো ডাকবে, আর যদি তোমাদের পেছন থেকে কেউ আওয়াজ দেয় তাহলে তাকে ভুলেও যেন উত্তর না দাও। ঠিক আছে গুরুদেব, আমরা এখান থেকে চলি তবে। সূর্য ডুবতে চলেছিল। দুই ভাই বোন সৌরভ আর মৌসুমী একটা বুড়ো পণ্ডিতের কুটির থেকে বেরিয়ে যাচ্ছিল। প্রায় ওই দুজন ওই পণ্ডিতের খবর টবর জানার জন্য আসা যাওয়া করতে থাকতো। আজকে ওরা দুজন ওই পণ্ডিতের মুখ থেকে একটা রং বেরঙের ডাইনের কথাগুলো শুনে ওখান থেকে ফিরছিল। সৌরভ, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, ওই ডাইনি যে কোনো সময় এসে পড়তে পারে। বাড়িতে মা বাবা আমাদের অপেক্ষা করছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। হ্যাঁ, ঠিক বলেছ। কিন্তু তোমার কি এক মুহূর্তের জন্য তুমি এটা মনে করো যে যা কিছু গুরুদেব ওই ডাইনির ব্যাপারে বলল সেগুলো সত্যি হবে? কারণ আজ অবধি আমি তো কোনো রং বেরঙের ডাইনিকে দেখিনি। সৌরভ, তুমি চুপ থাকো, ওর নাম নিও না, আর চুপচাপ সোজা চলতে থাকো। চলো। দুজনে একটা জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল। তখনই সৌরভ একটা ছোট আকারের আইসক্রিম ভ্যান দেখতে পেয়ে যায়। সৌরভ ওই ভ্যানের দিকে ইশারা করে মৌসুমীকে দেখালো। আরে মৌসুমী, ওই দেখো আইসক্রিম। সত্যি বলছি, দারুণ মজা হবে। দাঁড়াও সৌরভ, এইভাবে কোনো অজানা বস্তুর দিকে আকর্ষিত হতে গুরুদেব বারণ করেছিলেন আমাদের। আরে ছাড়ো না তুমিও, চলো আমরা ওখানে যাই। সৌরভ আইসক্রিম খেতে খুব ভালোবাসতো, এই কারণে ও নিজেকে থামাতে পারল না আর দৌড়ে দৌড়ে ওই আইসক্রিম ভ্যানওয়ালার কাছে পৌঁছে গেল। ওই আইসক্রিম ভ্যানের কাছাকাছি আর অন্য কোনো মানুষজন ছিল না, এমনকি কোনো দোকানদারও অবধিও ছিল না। সৌরভ এই সুযোগের জমিয়ে লাভ ওঠালো আর কিছু না বিবেচনা করে ওই ভ্যানের ভেতর থেকে 2-3টে আইসক্রিম বার করে খেতে লাগলো। তখনই ওর পেছন থেকে একটা আওয়াজ গর্জন হলো। খাও বাচ্চারা, মন খুলে খাও, কারণ খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে খেয়ে ফেলবো। এই অজানা আওয়াজটা আর হাসিটা সৌরভ আর মৌসুমীর হুঁশ উড়িয়ে দিল। দুজনে আস্তে আস্তে পেছনে তাকালো। তখন ওরা পুড়ে যাওয়া খুস্কো খুস্কো চুল থাকা একটা মহিলাকে দেখতে পেল, যে ওদেরকে তাকিয়ে রয়েছিল। এমন মনে হচ্ছিল যেন ওই ডাইনির মধ্যে ভয়ঙ্কর খিদে রয়েছে। সৌরভ আর মৌসুমী দুজনে ওই ভয়ঙ্কর মহিলাকে দেখে ভয় পেয়ে যায়। তখনই সৌরভের মাথা ঘোরাতে লাগলো, যে কারণে ও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আর তখনই ওই মহিলা খুব দ্রুত গতিতে ওদের দিকে এগিয়ে এলো। সৌরভ আর মৌসুমী তাহলে গেল কোথায়? এই প্রশ্নটাই এখন ওদের পরিবারের মনেই চলে যাচ্ছিল, কারণ তখন রাত 12টা বাজে আর এখনো অবধি ওরা দুজন বাড়িতে ফিরে আসেনি। আরে জবা, আমাদের বাচ্চাগুলো কি জানি কোথায় রয়ে গেল? দুজনের মধ্যে কেউই এখনো অবধি ফিরে আসেনি।
আরে আমাকে তুমি কেন বলছো? আমার তো নিজেরই খুব খারাপ অবস্থা হয়ে আছে। অথচ আমি 50 বার বুঝিয়েছি যে সন্ধে হওয়ার পরে বাচ্চাদের বাড়ির বাইরে যেন না পাঠানো হয়। আজকাল তো গ্রামের সব জায়গায় ওই রং বেরঙের ডাইনির চর্চা হয়ে চলেছে। তুমিও না জবা, যা মুখে আসে বলছো। শুভ কথা বললে তবে শুভ হবে। এমনিতেও বাচ্চারা আজকে জেদ করছিল যে ওরা গুরুদেবের সঙ্গে দেখা করতে যাবে, তাই আমি যেতে দিলাম। এতে এখন আমার ভুলটা কোথায়? আরে ওইসব তো আমি বুঝলাম, কিন্তু বাচ্চাদেরকে এইভাবে একা পাঠানোর কি দরকার ছিল? হ্যাঁ জবা, তুমিই ঠিক বলেছ। কিন্তু এখন আমাকে এটা বলো যে আমরা কি এইভাবেই ঝগড়া করে সময় নষ্ট করব, নাকি বাচ্চাদেরকে খোঁজার জন্য কোনো কাজ করব? তুমি নিজেও তো ওদের সঙ্গে যেতে পারতে, তাই না? তুমি বললে যে ওরা দুজন গুরুদেবের কাছে যাওয়ার জন্য জেদ করছিল। তাহলে তো আমাদেরকেও এক্ষুনি গুরুদেবের কুটিরে পৌঁছানো উচিত। এখন কি করতে হবে ওই পথ উনিই দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। চলো তাড়াতাড়ি গুরুদেবের কাছে যাই। দুটো বাচ্চার একসঙ্গে উধাও হয়ে যাওয়ার কারণে অমিত আর জবা দুজন খুব চিন্তা আর হতাশ হয়ে গুরুদেবের কুটিরে এসে পৌঁছলো। ওরা দুজন ওই কুটিরের মাটির তৈরি দরজায় ঠকঠক করতে লাগলো। কিছুক্ষণ পর ওই বুড়ো পণ্ডিত নিজের কুটির থেকে বাইরে বেরিয়ে এলো। আরে তোমরা দুজন এত গভীর রাতে এখানে কি করছো? সব কুশল মঙ্গল আছে তো? আরে কি কুশল মঙ্গল গুরুদেব, আমাদের দুই বাচ্চা সৌরভ আর মৌসুমী নিখোঁজ হয়ে গেছে। এর মানে ওরা দুজন এখনো বাড়িতে পৌঁছয়নি? আরে গুরুদেব, আমাদের বাচ্চারা যদি বাড়িতে একেবারে ঠিক অবস্থায় চলে যেত তাহলে এত গভীর রাতে আপনাকে কেন কষ্ট দিতাম? এখন আপনি আমাদের কিছু সাহায্য করুন। কিন্তু আমি ওই দুজনকে সূর্য ডোবার আগেই ওদেরকে ছেড়ে দিয়েছিলাম। ওরা অবশ্যই বাড়িতে আছে। মহারাজ, আমাদের কথায় কি আপনার একটু বিশ্বাস হচ্ছে না? আপনি নিজে আমাদের বাড়িতে এসে দেখে নিন। ঠিক আছে, চলো আমি এক্ষুনি তোমাদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। এরপরে গুরুদেব সমেত ওরা দুজনও তাদের বাড়িতে পৌঁছে গেল। যেখানে দরজা খোলা মাত্রই ওরা বিছানায় সৌরভ আর মৌসুমীকে ঘুমিয়ে আছে দেখতে পেল। আমার বাচ্চারা সৌরভ, মৌসুমী, ভগবানকে কোটি কোটি ধন্যবাদ যে আমাদের বাচ্চারা একদম সুস্থ সবল বাড়িতে আছে। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুরুদেব, আপনি আমাদের সঙ্গে এত দূর এলেন। কোনো ব্যাপার না অমিত, শুধু এখন থেকে তোমাদের বাচ্চাদের খেয়াল রাখো। তখনই জবা চিৎকার করে ওঠে। হে ভগবান, হে কি হয়ে গেল আমার বাচ্চাদের? শুনছো? একটু একটু তাড়াতাড়ি এসো। এই দেখো। কি হয়েছে জবা? তুমি এইভাবে কেন চিৎকার করছো? যখন অমিত জবার কাছে এসে পৌঁছয় তখন ওরও গায়ে কাঁটা দিয়ে দিল। ও দেখতে পেল যে ওর দুটো বাচ্চার মাথা কেটে দেওয়া হয়েছে, আর দূর থেকে দেখার সময় এমন লাগছিল যে ওরা ঘুমোচ্ছে। কিন্তু কাছে গিয়ে দেখার পর জানতে পারা গেল যে ওদের দুজনের মাথা ওদের শরীর থেকে আলাদা কাটা পড়ে রয়েছে। অমিত আর জবা দুজনে নিজেদের বাচ্চার মৃতদেহ দেখে কষ্টে কাঁদতে লাগলো। তখনই পেছন থেকে ওরা একটা ভয়ঙ্কর হাসি শুনতে পেল। ওরা দুজন পেছনে তাকিয়ে দেখে তখন ওদের মুখোমুখি একটা অন্য বিপদের সঙ্গে হয়ে যায়। ওরা দুজন দেখল যে ওদের সামনে এখন ওই রং বদলানোর ডাইনি দাঁড়িয়ে রয়েছে, যে গুরুদেবের ছদ্মবেশে ওদেরই সাথেই এসেছিল। ও হাসতে হাসতে বলল, দারুণ বোকা বানিয়েছি আমি তোদের দুজনকে।
আমি তো তোদের দুটো বাচ্চাকে ঠিক এইভাবেই নিজের জালে ফাঁসিয়ে কবেই মেরে দিয়েছিলাম, কিন্তু তোরা যদি ওই পণ্ডিতের কাছে পৌঁছে যেতিস তাহলে হয়তো ওই পণ্ডিত আবার আমাকে জঙ্গলে বেঁধে দিত। এই জন্য আমি একটা দান খেললাম যে আমি ওরই ছদ্মবেশে এসে সবার সামনে পণ্ডিত হয়ে চলে এলাম। এখন আমি তোদেরকেও শেষ করে দেব। শয়তান ডাইনি, তুই আমাদের বাচ্চাদেরকে মেরে ফেললি। আমি তোকে জ্যান্ত ছাড়বো না। অমিত হাতে চাকু নিয়ে ওই ডাইনির দিকে এগিয়ে গেল, কিন্তু তখনই ওই ডাইনিটা একটা মন্ত্র পড়ল, যে কারণে অমিত ওই চাকু দিয়ে নিজেরই গলা কেটে ফেলল আর ছটপট করতে করতে মৃত্যুর শয্যায় শুয়ে পড়ল। দম আটকে যাওয়ার কারণে জবাও ছটপট করতে করতে মরে গেল। পরের দিন গ্রামবাসীরা যখন অমিতের দৃশ্য দেখল, তখন তারা সবাই কেঁপে উঠল আর গুরুদেবকে ডেকে নিল। হে ভগবান, এই দৃশ্য দেখে আমার বুকটা জ্বলে উঠছে। আমার এই দুজনকে একা বাড়িতে পাঠানোই উচিত ছিল না। এই সব ওই ডাইনিরই কাজ, যে নিজের রং বদলে খেলা খেলছে, তারপর নিজের উদ্দেশ্যটাকে পুরো করছে। গুরুদেবের হিসেবে গত রাতে সে নিজের কুটিরে উপস্থিতি ছিল না। সে তখন কোনো পূজা করতে গেছিল, আর এই কথাটা ওই ডাইনিটা আগে থেকে জানতো যে এটার খুব লাভ উঠিয়েছে, আর গুরুদেবের ছদ্মবেশে ষড়যন্ত্র করে আর নিজের রক্তের পিপাসা মিটিয়ে নেয়। গুরুদেব সমস্ত গ্রামবাসীদেরকে একটা মায়াবী তাবিজ দিয়ে দিল, যেটা গ্রামের সব সদস্যদেরকে তাদের বাড়ির বাইরে ঝুলিয়ে রাখতে বলল, যে কারণে ওই রং বদলানোর ডাইনির মায়াটা আর কাজ করবে না। গ্রামবাসীরা গুরুদেবের নিয়ম পালন টালন করে ওই তাবিজটাকে নিজেদের বাড়ির বাইরে ঝোলানো শুরু করে দিল, যে কারণে গ্রামে যে ভুতুড়ে ঘটনাগুলো হচ্ছিল কম হতে লাগলো। কিন্তু আজ কেউ ওই রং বদলানো ডাইনি কোনো একজনের সন্ধান করে চলেছে। তাই যদি ও সুযোগ পায় তাহলে ও আরো একটা শিকার পুরো করে ফেলবে। ভীমপুর গ্রামে গত 10 বছর ধরে সবাই অন্ধকার হওয়ার পরে নিজের নিজের বাড়ি থেকে বাইরে বেরোয় না। অন্ধকার হওয়ার পরে ভীমপুর গ্রামে বিনুনি করা ডাইনি ঘুরে বেড়ায়। আজ আমাকে যে হোক করে বাঁচিয়ে নাও এই বিনুনি করা ডাইনির থেকে। হে ভগবান, বাঁচিয়ে নাও, প্লিজ বাঁচিয়ে নাও ভগবান, বাঁচিয়ে নাও। তখনই জোরে জোরে হাওয়া বইতে শুরু হয়ে যায়, আর রাজুর ভয় আরো বেশি বেড়ে যায়। ওর ঘাম বেরোতে শুরু হয়ে যায়। ও বারবার পেছনে ঘুরে ঘুরে দেখে যাচ্ছিল। না না না, পেছনে কেউই নেই, নেই, কেউ নেই। কিন্তু রাজু যখনই সামনে তাকালো, চুলের বিনুনি করা ডাইনি ওর ঠিক সামনে দাঁড়িয়েছিল। না না, বাঁচাও বাঁচাও আমাকে, কেউ, বিনুনিওয়ালা ডাইনি এসে গেছে। রাজু দৌড়ে যাচ্ছে, আর পেছন থেকে বিনুনি চুল চলে আসে, রাজুর পায়ে জড়িয়ে ধরে, আর তারপর ডাইনি নিজের চুল দিয়ে রাজুকে টেনে কুয়ো অবধি নিয়ে যায়। না না, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও। ডাইনি রাজুর কোনো কথা শুনল না আর ওকে কুয়োতে ঠেলে দিল। রাজু সাঁতার কাটতে জানে না। ও জলে হাত পা ছুঁড়তে ছুঁড়তে শেষে মরে যায়। গ্রামের কোনো লোক রাজুর সাহায্য করতে পারল না। পরের দিন রাজুর লাশ কুয়ো থেকে বাইরে বেরিয়ে আসে। গ্রামের লোকেরা
রাজুর জন্য আফসোস করছিল, কিন্তু তাদের মনে বিনুনিওয়ালা ডাইনির ভয়ও ছিল। কিছুদিন পর গ্রামে এক নববিবাহিত স্বামী স্ত্রী আসে। দুজনের জুটি খুব ভালো ছিল, সবাই ওদেরকেই দেখে যাচ্ছিল। মোহন, সবাই আমাদেরকে এইভাবে কেন দেখছে? আরে তুমি চিন্তা করছো কেন? গ্রামে আমরা নতুন এসেছি, সেই জন্য হয়তো সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এমনিতেও এটা গ্রামের লোকেদের স্বভাব। আমার কিন্তু খুব অদ্ভুত লাগছে। আগে গিয়ে ফ্রেশ হয়ে নি, তারপর গ্রামের সবার সঙ্গে কথা বলবো, তারপর তোমার আর অদ্ভুত লাগবে না। মোহন ওই মহিলার বাড়িতে যায়, যেখানে ও ভাড়ার জন্য ঘরের কথা বলেছিল। কি আপনার এই গ্রামের ট্রান্সফার হয়েছে? হ্যাঁ কাকি। কাকি বারবার প্রিয়ার বিনুনি চুলের দিকে দেখে যাচ্ছিল। এটা দেখে প্রিয়া আরো বেশি চিন্তায় পড়ে গেল। কাকি, আপনি আমার চুলের দিকে এইভাবে কেন তাকিয়ে আছেন? আপনি নয়, শুধু গোটা গ্রামের লোক আমাদের দুজনকে এইভাবে দেখছে যেন কোনো ভূত দেখে ফেলেছে। হ্যাঁ, একদম ঠিক বলেছ তুমি। এই গ্রামে বিনুনিওয়ালা ডাইনির ছায়া ঘুরে বেড়ায়, সেই জন্য এই গ্রামে কেউ চুলে বিনুনি করে না। যদি তোমাদের দুজনের প্রাণ প্রিয় হয়ে থাকে তাহলে চুল কেটে ফেলো আর এই গ্রাম ছেড়ে কোথাও চলে যাও, না হলে ওই বিনুনিওয়ালা ডাইনি তোমাদের দুজনকে মেরে ভূত বানিয়ে দেবে। এসব এখানে এরা কি বলে যাচ্ছে? ভূত প্রেত, আমি এসব বিষয় একদম বিশ্বাস করি না। আমি চুল কাটবো না। এই চুল বাড়ানোর জন্য আমার কত বছর লেগে গেছে, ব্যাস সেটা শুধু আমিই জানি। আমি চুল কাটছি না। কাকি, আপনি এখানে আপনার ঘর দেখিয়ে দিন। কাকি কিছুই বলল না, শুধু আঙুল দিয়ে পাশের একটা ঘরের দিকে ইশারা করে দিল। রিয়া আর মোহন ওই ঘরের ভেতরে ঢুকে পড়ল। ওদের দুজনেরও বুড়ি কাকির কথায় বিশ্বাস ছিল না। মোহন, তুমি বেছে বেছে এই গ্রামটাই পেলে? এখানে সবাই বিনুনিওয়ালা ডাইনি থেকে ভয় পায়। সত্যি সত্যি এরকম কিছু হয়ে থাকে তাহলে কি হবে? কি তুমিও এই বোকা গ্রামের লোকেদের কথা বিশ্বাস করছো? মোহন, তবু সত্যি কি এই গ্রামে বিনুনিওয়ালা ডাইনি থাকতে পারে? আমি তো এইসব কিছু প্রথমবার শুনছি। আর এমনিতেও যদি এইসব সত্যি সত্যি হতো তাহলে আমাদের সেই নিয়ে অত ভাবা উচিত নয়। আমরা এই গ্রামে শুধু কয়েকদিনের অতিথি। দুজন একে অপরের সঙ্গে কথা বলতে বলতে শুয়ে পড়ল। প্রিয়া, প্রিয়া, প্রিয়া। মাঝরাতে প্রিয়া ভয় পেয়ে উঠে পড়ে। এমন মনে হলো যেন কেউ আমার নাম নিয়ে ডাকছে আমায়। প্রিয়া মোহনের দিকে তাকালো, তারপর অন্যদিকে দেখলো। ওর ঠিক পাশে বিনুনিওয়ালা ডাইনি বসেছিল। মোহন, মোহন তাড়াতাড়ি ওঠো। মোহন, মোহন তাড়াতাড়ি ওঠো। মোহন, ওখানে দেখো, ওখানে কে দেখো। ওঠো মোহন। কে তুমি? তোর মরণ। প্রিয়া আর মোহন দরজা দিয়ে বাইরে পালাচ্ছিল, কিন্তু ডাইনি প্রিয়াকে ওর চুল ধরে টেনে নেয় আর ওকে আবার বিছানায় টেনে নেয়। বাঁচাও! বিনুনিওয়ালা ডাইনি মোহনকে নিজের চুল দিয়ে গলা টিপে মেরে দেয়। প্রিয়া দৌড়তে দৌড়তে হাঁপিয়ে পড়ে। ওখানেই পাশে বট গাছের লম্বা লম্বা ডালের সাহায্যে ও লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়ছিল। আস্তে আস্তে ওই ডাল ডাইনির চুলে বদলে যায়। প্রিয়া ভয় পেয়ে যায়, আর যখনই ও ওপরের দিকে তাকালো
তখন ডাইনি নিজের চুল দিয়ে প্রিয়াকে ওপরের দিকে টেনে নেয়। না 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 না, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে যেতে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই গ্রামে শুধু আমারই চুল থাকবে। তুই যদি চাস আমি তোকে ছেড়ে দিই তাহলে ঠিক আছে, যা। ডাইনি প্রিয়াকে ওপরে গাছ থেকে নিচে ছেড়ে দেয়। পরের দিন রক্তে লথপথ প্রিয়ার মৃতদেহ সব গ্রামবাসীরা দেখে। এটা দেখে গ্রামের সবাই তান্ত্রিককে ডাকার সিদ্ধান্ত করল। সন্ধে অবধি তান্ত্রিক গ্রামে চলে আসে আর সেই বটগাছের ঠিক নিচেটায় নিজের যজ্ঞ শুরু করে দেয়। ওই গাছের কাছে ডাইনির চুল অবধি পেয়ে যায় ওই তান্ত্রিক। এই ডাইনি, আমার সামনে আয়। আমি জানি তুই এখানেই কোথাও আছিস। তাড়াতাড়ি সামনে আয় ডাইনি। এই তান্ত্রিক, তোর কি চাই? তোকে এখানে মেরে ঝুলিয়ে দেব। আমি যা যা জিজ্ঞেস করব সেগুলোর সঠিক সঠিক উত্তর দিতে থাক, না হলে ভালো হবে না। তুই আমার শক্তির ব্যাপারে জানিস না ডাইনি। তুই ভাবতেও পারবি না আমি তোর সেই অবস্থা করে দিতে পারি। তুই এদের সবাইকে কেন মারছিস? আমিও এই গ্রামেই থাকতাম। আমার নাম গঙ্গা। ওই ঠাকুর 12 বছর আগে। আরে গঙ্গা, তুই আমাকে বিয়ে করে নে। তোর চুল আমায় খুব ভালো লাগে। বিয়ে আমি তোর সঙ্গে করব না। তোর মতো নোংরা লোক আমি কোথাও দেখিনি। আচ্ছা, তাহলে আমার নোংরামিটাও দেখে নে এবার। ওই ঠাকুর আমার চুল ধরলো আর আমাকে গ্রাম থেকে বাইরে টেনে টেনে নিয়ে গেল। আমার পুরো শরীর ছিলে গেল। আমি শুধু কাঁদতেই থাকলাম। কেউ আসেনি আমাকে বাঁচানোর জন্য। ও আমাকে টানতে থাকলো যতক্ষণ না আমি মরে গেলাম। এই জন্য আমি এই গ্রামের সবার থেকে প্রতিশোধ নিচ্ছি। তাহলে এর মানে তুই গ্রামের সবাইকে মারতে থাকবি? হ্যাঁ, যদি পারি তাহলে তোকেও মেরে ফেলবো। তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করে দিল। ডাইনি ছটপট করল আর শেষে ডাইনি তান্ত্রিকের বোতলে বন্দী হয়ে গেল। তান্ত্রিক বোতল ওঠালো আর জঙ্গলের দিকে রওনা দিল। ওই বোতলের ভেতর থেকে ডাইনি চিৎকার করলো, কিন্তু ও বাইরে বেরোতে পারছিল না। বিনুনিওয়ালা ডাইনি এখন বোতলেই বন্দী হয়ে গেছে। বিনোদ, রিয়া, অমিত আর দুর্গা একসাথে কলেজে পড়তো। এই চারজনের মধ্যে খুবই গাঢ় বন্ধুত্ব, আর চারজন সব সময় একই সাথে থাকে। পুরো কলেজে এই চারজনের বন্ধুত্বের বিষয়ে খুব চর্চা হয়। কিছুদিনের মধ্যেই অ্যানুয়াল ফাংশন হতে চলেছে। এইবারে তো আমরা ধামাল করে দেব। মনে আছে আগের বারে আমরা কত মজা করেছিলাম? ফেস্টের আয়োজন করা, বন্ধুদের সঙ্গে কলেজে ঘোরা আর ভোরে ভোরে নিজেদের ফটোস তোলা। অ্যানুয়াল ফেস্ট প্রতিবারেই অনেক স্মৃতিকে সামনে নিয়ে আসে। চারজন পুরো জোশের সঙ্গে অ্যানুয়াল ফেস্টের আয়োজন করতে লেগে পড়ে। কিন্তু এইবার অ্যানুয়াল ফেস্ট তাদের কলেজে না হয়ে অন্য একটা শহরে ঠিক করা হয়েছিল, যে কারণে সবাইকে কলেজের পক্ষ থেকে অন্য শহরে সঙ্গে নিয়ে যাওয়া হলো। বাহ, কি সুন্দর কলেজটা! আমি আজ পর্যন্ত এত বড় কলেজ কখনো দেখিনি। মানে দারুণ মজা হবে। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। এখানের সব প্রতিযোগিতায় আমাদের কলেজই জিতবে। চারজন ওই কলেজেই রয়ে যায় আর চারজন নিজেদের পারফরমেন্সের তৈরি শুরু করে দিল। চারজন মিলে একটা ড্রামা পারফর্ম করছিল,
যে কারণে তাদের পরের দিন থেকে প্র্যাকটিস করার জন্য সেখানে যেতে হতো। আরে ভাই, এত বড়ই কলেজটা, আমি বুঝতে পারছি না এখানে ড্রামা রুম কোনটা। চলো কাউকে গিয়ে জিজ্ঞেস করে নিই। এই অমিত আর বিনোদ কোথায় রয়ে গেল? তুমি একদম চিন্তা করো না, ওরাও চলে আসবে। রিয়া আর দুর্গা ড্রামা রুম খোঁজার জন্য চলে যায়, কিন্তু ওরা ওখানে আশেপাশে কোথাও ড্রামা রুম দেখতে পায় না। তখন গিয়ে ওরা একটা ঘরের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ওই ঘরের ওপরে ড্রামা রুম লেখা ছিল, কিন্তু ওখানে তালা লাগানো ছিল। ড্রামা রুম তো এটাই, কিন্তু এখানে তালা কেন লাগানো রয়েছে কি করে জানবো? আরে ঘরের অবস্থা দেখে এমন মনে হচ্ছে যেন অনেক বছর ধরে বন্ধ পড়ে আছে। রিয়া আর দুর্গা জানালায় লাগানো কাঁচ থেকে ওই ঘরের ভেতরে উঁকি মারে। ওখানে অনেকগুলো ম্যানিকুইন পড়েছিল আর ড্রামার জন্য কস্টিউমও ছিল, কিন্তু ওই ঘরের অবস্থা দেখে মনে হচ্ছিল যেন অনেক বছর ধরে সেটা বন্ধ পড়ে রয়েছে। তখনই ঘরের ভেতর থেকে হঠাৎ একটা ম্যানিকুইন এসে জানলার ওপর পড়ে যায়। রিয়া আর দুর্গা এটা দেখে ভয় পেয়ে যায়। এই ঘরটা তো বন্ধ রয়েছে, কিন্তু এই ম্যানিকুইনটা নিজের থেকে কি করে পড়ে গেল? আমি তো একেবারে ভয় পেয়ে গেছিলাম। তখনই ওখানে একটা লোক চলে আসে আর রশ্মি সিমরানকে বকাবকি করতে লাগে। তোমরা এখানে কি করছো? তোমরা জানো না যে ড্রামা রুম অনেক বছর ধরে বন্ধ রয়েছে? এখানে আর কোনো ড্রামা প্র্যাকটিস হয় না। আমরা এটা জানতাম না, আমরা এই কলেজে নতুন এসেছি। আপনি কি আমাদের ড্রামা রুমটা কোথায় বলতে পারবেন? ফার্স্ট ফ্লোর, চতুর্থ রুম। আজকের পর আমি তোমাদের এখানে যেন না দেখি। তোমরা জানো না যে এটা কত মারাত্মক হতে পারে। এখানে যখন খুশি চাইছে তাই হতে পারে। আপনি কি বলতে চাইছেন? এই ঘরে একটা অদৃশ্য রহস্য লুকিয়ে রয়েছে, যেটা কেউ কখনো দেখতে পায় না। এই ঘরের কারণে অনেক লোকের প্রাণ চলে গেছে। যদি তোমাদের দুজনের প্রাণ প্রিয় হয়ে থাকে, তাহলে তোমরা এখানে আসার সাহস আর কখনো করবে না। রিয়া আর দুর্গা ওখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায় আর ড্রামা রুমে এসে অমিত আর সোহনকে সব কথা খুলে বলে। দুজনেই কথাগুলোকে মিছে ভেবে তাদের মজা ওড়াতে শুরু করে দেয়। তোমরা দুজন না যে কারোর কথা শুনে ভয় পেয়ে যাও। ও কোনো স্টুডেন্ট ছিল যে তোমাদের ভয় দেখানোর জন্য এইসব কথা বলেছিল। হ্যাঁ, আমরা চাই তোমাদের কথাই সত্যি হোক। অমিত আর বিনোদ ড্রামা রুম দেখতে যাওয়ার প্ল্যান করে নিল। রিয়া আর দুর্গা মানা করে দেয়, কিন্তু তা সত্ত্বেও তারা কারোর কথা শুনল না। আর কাউকে কিছু না বলে রাতে ওই ড্রামা রুমে ওরা পৌঁছে যায়, কিন্তু ওখানে তখন কোনো তালাই লাগানো ছিল না। দুজনে ভেতরে গিয়ে দেখল ওখানে অনেকগুলো নাটকের কাপড় আর গয়না রাখা ছিল। এই মেয়েগুলোও না এখানে কোথায় ভূত আছে? মেয়েরা নিজেরাও ভয় পেয়ে যায় আর আমাদেরও ভয় পাইয়ে দেয়। অমিত আর বিনোদ ড্রামা রুমে ঘুরে সব কিছু দেখতে শুরু করলো। তারপর ওদের মনে হলো যে কেউ ওদের পেছন থেকে পার করলো। অমিত ঘুরে সেদিকে দেখলো, তখন ওখানে কেউই ছিল না। তখনই একটা ম্যানিকুইন নিজের মাথা নাড়াতে শুরু করে দিল। এই ম্যানিকুইন নিজের থেকে মাথা কি করে নাড়াচ্ছে? হয়তো কোনো ইঁদুর করছে হবে। তখনই ঘরের দরজাটা নিজের থেকে বন্ধ হয়ে যায় আর ওখানে ঘুঙুরের আওয়াজ শুনতে পাওয়া যেতে লাগলো। হঠাৎ বিদ্যুৎও চলে গেল আর সব ম্যানিকুইনগুলো নিজের থেকে নড়তে লাগলো। এটা দেখে অমিত আর বিনোদ খুব ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালানোর চেষ্টা করতে লাগে, কিন্তু ওখান থেকে পালানোর কোনো রাস্তাই ছিল না। আর এটা আসলে কি হচ্ছে? আমার তো খুব ভয় লাগছে। তখনই ওখানে অমিতের কেউ পা ধরে নিজের সঙ্গে নিয়ে যেতে লাগে। অমিত ভয় পেয়ে যায় আর ও নিজেকে থামানোর চেষ্টা করতে লাগে, কিন্তু একটা অদৃশ্য শক্তি অমিতকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা ম্যানিকুইন পায়ে হেঁটে ওখানে চলে আসে আর অমিতের পা ধরে উল্টো দিকে ঝুলিয়ে দেয়। এটা কি হচ্ছে? আমি নিজের থেকে হাওয়াতে কি করে ঝুলে গেলাম? হঠাৎ অমিতের হাত পা কেউ যেন মুড়ে ভেঙে দিচ্ছে। অমিত যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে যায় আরও ছটপট করতে লাগে। এমন মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য শক্তি ওর উপর নিজের কবজা করে নিয়েছে। ছটপট করতে করতে অমিতের মৃত্যু হয়ে গেল। অমিত, আরে ভাই, যদি এটা তোমার কোনো মজা হয় তাহলে আমার খুব ভয় লাগছে। অমিত,
তখনই অমিতের পেছন থেকে এক ভয়ঙ্কর রাক্ষসের মতো দেখতে ম্যানিকুইন দাঁড়িয়ে পড়ে। তার চোখ দুটো চমকাতে শুরু করে দেয় আর গলায় হাত লাগিয়ে ওর গলাটা টিপতে শুরু করে দেয়। বিনোদ কোটটাকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সেটা করতে পারল না। বিনোদ যন্ত্রণায় চিৎকার করতে থাকে। কে তুমি? ছেড়ে দাও আমাকে। অমিত, অমিত কোথায় তুমি? ওই ম্যানিকুইন বিনোদের ঘাড় ধরে মোচড়ে দেয়। বিনোদের চোখ দুটো বাইরে চলে আসে, ওর মুখ থেকে রক্ত বেরিয়ে চলে আসে আর ওর মৃত্যু হয়ে যায়। পরের দিন রিয়া আর দুর্গা বিনোদ আর অমিতের পারফরমেন্সের জন্য অপেক্ষা করছিল। এরা দুজনে রাতের বেলায় ড্রামা রুমে চলে যায়নি তো? আমাদেরকে ওখানে কি দেখতে হবে? রিয়া আর দুর্গা ড্রামা রুমের কাছে চলে যায়, কিন্তু ওখানে তখন তালা ঝোলানো ছিল। দুজনে জানলা দিয়ে ভেতরে উঁকি মারে, কিন্তু ওখানে কিছুই দেখতে পেল না। এখন আমরা পারফর্ম কি করে করব? এভাবে তো আমাদের কলেজ হেরে যাবে। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। এই দুজনের তো কোনো পাত্তাই নেই। রিয়া আর দুর্গা অমিত আর বিনোদকে অনেক খোঁজার চেষ্টা করতে থাকে, কিন্তু ওদের দুজনকে পাওয়া গেল না। রাত হয়ে গেল, তখনই দুর্গা অমিতের আওয়াজ শুনতে পেয়ে গেল। মেয়েরাও না, কোথায় শুনলে ভূত তুমি? এখানে? অমিতের আওয়াজ শুনতে পেলাম, ও আমাদেরকে ডাকছে। আমি তো কোনো আওয়াজ শুনতে পাইনি। দুর্গা ওই আওয়াজের পেছনে চলে যায়। রিয়াও দুর্গার সঙ্গে সঙ্গে চলে যেতে থাকে। তারা দুজন সেই ড্রামা রুমের কাছে পৌঁছে যায়। এইবারে ড্রামা রুমের তালা আগে থেকেই খোলা ছিল। দুজনে ড্রামা রুমের ভেতরে ঢুকে পড়ল। অমিত, তুমি কোথায়? আমাদেরকে আওয়াজ দাও। আওয়াজ এখান থেকেই আসছিল, কিন্তু এখানে তো কেউই নেই। তখনই ওই ড্রামা রুমের দরজা বন্ধ হয়ে যায়। রিয়া আর দুর্গা ভয় পেয়ে যায়। তখনই ওখানে সব ম্যানিকুইন্সগুলো নড়তে শুরু করে আর হাসতে শুরু করে। এসব কি হচ্ছে দুর্গা? এ তো কোনো অদৃশ্য শক্তি মনে হচ্ছে। দুজনে ওখান থেকে পালানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু পালানোর কোনো রাস্তাই ছিল না। তখনই ওই ভয়ঙ্কর ম্যানিকুইন রিয়ার কাছে এসে তার মাথা ধরে দেওয়ালে নিয়ে গিয়ে ধাক্কা মেরে দিল। দেওয়ালে মাথা লাগা মাত্রই ভেঙে একেবারে চুরমার হয়ে গেল আর রিয়ার তো হয়ে গেল। রিয়ার শরীর নিচে পড়ে যায় আর ওর মাথা দেওয়ালে চিপকে রয়ে গেল। কি তুমি আর সবাইকে এত নির্দয়ভাবে কেন মারছো? তখনই কেউ রিয়ার পা ধরে ওকে সঙ্গে নিয়ে যেতে লাগলো আর একটা বড় বাক্সের মধ্যে ওকে পুরে দিয়ে সেটা বন্ধ করে দিল। দুর্গা বাইরে বেরোনোর জন্য চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ ওর আওয়াজ বাইরে শুনতেই পাচ্ছিল না। ওই বাক্সতে বন্ধ দুর্গার মৃত্যু হয়ে গেল। আরে গ্রামবাসীরা, তোমাদের কি ওই মায়ার ভয় নেই একটুও? আজকে অমাবস্যা, ও অবশ্যই বেরোবে। আরে ও রবি, কেন এত চিন্তা করছো? কিছু বিপদ আসতে চলেছে নাকি? আরে একটু ধৈর্য ধরো সরকার। তোমরা কি সবাই ভুলে গেছো 1 বছর আগে এই গ্রামে কি কি ঘটেছিল? তোমাদের সবার কি ওই ঘটনার একটুও ভয় নেই? কেন আপনি কাটা গায়ে হাত দিয়ে দেখছেন? যেটা পেরিয়ে গেছে সেটা মনে করে কি লাভ হবে? তোমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে। তোমরা সবাই ওই লোকটার সঙ্গে যা করেছো সে তার প্রতিশোধ নিতে অবশ্যই আসবে। ও আচ্ছা, তাহলে তুমি ওই ডাইনির কথা বলছো, যাকে গ্রামবাসীরা বট গাছের সাথে ঝুলিয়ে মেরে দিয়েছিল? হ্যাঁ বিনোদ বাবু, তুমি একদম ঠিক ধরেছো, আমি তারই কথা বলছি। কিন্তু আজ হঠাৎ 1 বছর পরে তুমি সেই ঘটে যাওয়া অতীতের কথা কেন বলছো? ওই ডাইনিটার গল্প তো তখনই শেষ হয়ে গেছিল, যখন গ্রামবাসীরা ওকে পুড়িয়ে দিয়েছিল। কিন্তু তুমি কি এই ঘটনার পরের ওই ভয়ঙ্কর কাহিনীটা মনে রেখেছো, যখন ওই ডাইনিটা অভিশাপ দিয়ে বলেছিল যে ও অবশ্যই আসবে? এর
থেকেও ভয়ঙ্কর কথা তো এটা ছিল যে যে লোকেরা ওই ডাইনিকে পড়তে দেখে নিয়েছিল না, তাকে আবার খোলা চোখে দেখার জন্য কারোর মধ্যে সাহস মেচেছিল না। ওই ডাইনিটার মৃত্যু যারা দেখেছিল তাদের সবার চোখের জ্যোতি চলে গেছিল। আরে বাবা, কিন্তু সেই কথাগুলোকে আজ 1 বছর পরে আবার মনে করানোর কি দরকার পড়ে গেল? আমি তোমাদের সবাইকে আর গ্রামবাসীদেরকে সেই কথাটা আবার একবার মনে করিয়ে দিচ্ছি, কারণ ওই ডাইনিটাকে আবার এই গ্রামে দেখাটা শুরু হয়ে গেছে। পরশু রাতে বদ্রির বাড়ি থেকে তার 9 মাসের বাচ্চা উধাও হয়ে গেছিল, আর গত রাতে কেউ সেই বাচ্চাটাকে বদ্রির ছাদেই ছেড়ে চলে গেল। পরীক্ষা করার পর জানা গেল যে ওই বাচ্চাটা মরে গেছিল, আর তার পুরো শরীরে রক্তের এক বিন্দু উপস্থিত ছিল না। আরে তুমি বলতে কি চাইছো রবি? তুমি এটা বলে ওই ডাইনিটার দিকেই ইশারা করছো না তো? আমি একদম সেই দিকেই ইশারা করছি, কারণ গত 2-3 সপ্তাহ থেকে ছোট বাচ্চারা আবার উধাও হতে শুরু হয়েছে, আর তাই ওই ডাইনিটার উপরে সন্দেহ করা যেতেই পারে। কিন্তু যখন গ্রামবাসীরা ওই ডাইনিটার অস্তিত্বই শেষ করে দিয়েছিল, তাহলে ওই ডাইনি আবার কি করে আসবে? প্রার্থনা করছি যাতে তোমার কথাই শেষ হয়, কারণ যদি আমার ধারণা সঠিক বেরোয় তাহলে এইবারে গ্রামকে কেউ বাঁচাতে পারবে না। এই কথা বলে রবি নিজের বাড়ির দিকে ফিরে চলে যায়। ওর বাকি সাথীরাও নিজের বাড়িতে ফিরে চলে যায়। গত 1 মাসের মধ্যে ওই গ্রাম থেকে অনেক বাচ্চা উধাও হয়েছে, যেটা একটা ভয়ঙ্কর বিপদের একটা সংকেত। রবি ওই গ্রামের সব থেকে জ্ঞানী লোক ছিল, আর ও যা কিছু বলতো সেটা 100% সত্যি হয়ে যেত। এইবারে ওর পুরো সন্দেহ ওই ডাইনির ওপরেই ছিল, যাকে গত বছর গ্রামবাসীরা পুড়িয়ে মেরে ফেলেছিল। গত বছরেও ওই ব্যাপারে সন্দেহ সবার আগে রবিরই হয়েছিল, আর ওই ষড়যন্ত্রের কারণেই ওই ডাইনিটাকে গ্রামবাসীরা মিলে মেরে দিয়েছিল। যারা গ্রামের ছোট বাচ্চাদের বন্দি বানিয়ে তাদের রক্ত দিয়ে স্নান করত, আর যুবক ছেলেদেরকে নিজের মায়ায় ফাঁসিয়ে তাদের সঙ্গে যৌন সঙ্গম করত, আর তারপর তাদেরকে মৃত্যুর ঘাটে পৌঁছে দিত। এরকম করে ও পুরো গ্রামকে শ্মশানে পরিণত করতে চেয়েছিল। কিন্তু রবি গ্রামবাসীদেরকে কালকের আর তার আড্ডার জানকারি দিয়ে দিল, যে কারণে তন্ত্র সাধনায় মগ্ন হওয়ার সময় গ্রামবাসীরা তাকে বটগাছের সঙ্গে বেঁধে পুড়িয়ে দিল। এই ষড়যন্ত্রে যুক্ত প্রত্যেকটা মানুষ হয় পাগল হয়ে গেল, অথবা রহস্যময় ভাবে শুধুমাত্র একজন রবিকে ছেড়ে দিল। কালকের ডাইনের একটা বিশেষ গুণ ছিল যে সে পুরো বছরে শুধু 3 মাসের জন্যই নিজের বাসস্থান থেকে বার হতো আর নিজের শিকারের সন্ধান করতে লাগতো। ওই 3 মাসের সময় এখন শুরু হয়ে গেছে। এইবারেও কি রবির সন্দেহ সঠিক প্রমাণ হয়ে যাবে, নাকি কাহিনী এর থেকেও ভয়ঙ্কর রূপ নিয়ে নেবে? এটা আমরা পরে জানব। রাত প্রায় 12:30 বেজে গেছিল। রবি কোনো গম্ভীর চিন্তায় মগ্ন হয়ে নিজের বিছানায় শুয়েছিল। কোনো কারণে ওর ঘুম ধরছিল না হয়তো। তখন কেউ ওর দরজায় এসে খটখট করল, আর এরই সাথে রবির চিন্তার ঘোর এখানে যেন ভেঙে যায়। আওয়াজ দিতে লাগলো, কে এসেছে এই সময়? কি জানি কি হয়ে গেল আবার। তখনই বাইরে থেকে একটা আওয়াজ চলে আসে, আরে রবি ভাই, আমি এসেছি, দুধওয়ালা বিজয়। রবির মাথা আগে থেকেই খারাপ হয়েছিল। ও কিছু না ভেবে চিনতে দরজার দিকে এগিয়ে যায় আর দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে রবি পুরো মাথা থেকে পা পর্যন্ত কাঁপতে লাগলো। ওর গায়ে কাঁটা দিয়ে দিল। রবি ভয় পেয়ে গিয়ে আর ভয়ের চোটে বলল, তুমি কালকে তুমি এখানে? হ্যাঁ, আমি সেই যার কথা তুই ভাবছিস।
আমি কালকি আর নিজের কাজ পূরণ করতে এসেছি, যেটা গত বছর অসম্পূর্ণ রয়ে গেছিল। আর তার সাথে আমার যমজ বোনের প্রতিশোধও তো নেওয়ার ছিল। বোন, এর মানে আমরা যাকে কালকি ডাইনি ভেবে মেরেছিলাম সে তুমি ছিলে না? তোমার মতোই দেখতে আর পরনে তোমারই যমজ বোন ছিল। হ্যাঁ, যাকে তোমরা কালকি ভেবে মেরেছিলে ও আমার যমজ বোন ছিল। তোমাদের মতো নির্দয়ী লোক আমাদের কুটিরের কাছে এসে আমাদেরকে মেরে দেবে এটার ধারণা আমরা আগেই করে ফেলেছিলাম। গ্রামবাসীরা মূর্খ লোক, এই কথাটা একেবারে বুঝতে পারেনি যে আমার কোনো যমজ বোনও ছিল। আর ব্যাস এটারই পুরো লাভ আমি আর আমার বোন উঠিয়েছি। আমার বোন এতদিন একটা শক্তিশালী ডাইনি হয়ে উঠতে পারছিল না, এই জন্যই ও তোমাদের জন্য একটু কম বিপদ ছিল। আমি আমার বোনকে কথা দিয়েছিলাম যে ওর মরে যাওয়ার পরে আমি নিজের কালো বিদ্যার শক্তি দিয়ে ওকে পুনর্জীবিত করে দেব। আফসোস, আমি করতে পারলাম না। আর আজ ঠিক 1 বছর পরে বৃষ্টির প্রথম ফোঁটা পড়া মাত্রই আমি এই গ্রামে ফিরে এসেছি। আর আগামী 3 মাসের মধ্যে এই গ্রামটাকে আমি সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলবো। ওই ডাইনিটার এই কথাগুলো শোনার পর রবি এবার আস্তে আস্তে পেছনে সরে গেল। আর ওই ডাইনি ওকে দেখতে দেখতে এখন যখন তুই আমার আসল রূপটা দেখেই ফেলেছিস, তাহলে তোর বেঁচে থাকাটা আমার কাজের বিপদ হয়ে দাঁড়াতে পারে। আর তাছাড়াও গত বছর তুই গ্রামবাসীদেরকে আমাদের বিরুদ্ধে উকসিয়েছিলি, তাই না? আর তোর জন্যই আমি নিজের বোনকে হারিয়েছি। আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না। আমি আজকেই গ্রাম ছেড়ে চলে যাব। কিন্তু আমি তোকে কি করে ছেড়ে দিতে পারি? তোর গ্রাম ছাড়লে আমি শাস্তি পাবো না, বরং তোকে পৃথিবী ছেড়ে যেতে হবে। রবি ওই ডাইনিকে ওর জীবনের ভিক্ষে চাইতে লাগলো, কিন্তু ওই ডাইনির এতে কিছুই যায় আসছিল না। ও দ্রুত গতিতে ওর দিকে এগিয়ে এলো আর এক ঝটকায় নিজের ধারালো নখ দিয়ে ওর বুকে মেঝে পার করে দিল আর ওর শরীর থেকে ওর হৃদয় পার করে নিল। পরের দিন গ্রামবাসীরা ওই বট গাছের ডালে রবির লাশ ঝুলে থাকতে দেখল, ঠিক সেইভাবেই যেভাবে গ্রামবাসীরা কালকির বোনকে ওই গাছের সঙ্গে ঝুলিয়েছিল। এই দৃশ্যটাকে নিজেদের চোখে দেখাটা কারোর জন্য সহজ কাজ ছিল না, কিন্তু রবির মৃত্যুর হয়ে যাওয়ার জন্য গ্রামবাসীরা একটা বড় বিপদের সংকেত পেয়ে গেছিল। গ্রামবাসীরা এই ব্যাপারে আলাদা আলাদা রকমের কথা বলতে লাগলো। আরে কিষণ বাবু, রবি ভাইয়ের অবস্থা দেখে তো আমার বিশ্বাসই হচ্ছে না। এখন আমাদের গ্রামবাসীদেরকেও খুব সতর্ক হয়ে থাকতে হবে, না হলে কে জানে ওই ডাইনিটার পরের শিকার কে হয়ে যাবে। এই ঘটনাটা ঘটে 10 দিন হয়ে গেছিল আর আজকে 11তম দিন ছিল। গ্রামের নির্জন বস্তিতে হঠাৎ করে ঘুঙুরের আওয়াজ হলো, যে কারণে কয়েকজন লোকের ঘুম ভেঙে গেল, কিন্তু কিছুজন এখনো গভীর ঘুমে শুয়ে পড়েছিল। জেগে থাকা লোকেরা বিছানা ধরে ভগবানের নাম জপ করছিল, আর অন্যদিকে যাদের দরজা খোলা রাখা ছিল কালকি তার ঘরে চলে গিয়ে ওখানে উপস্থিত সবাইকে প্রাণে মেরে দিল। আর তারপর একদম শান্তির সঙ্গে তাদের রক্ত খেতে লাগলো। পরের দিন গ্রামের জমিতে দিনের আলোতে ভয়ঙ্কর আগুন ধরে গেল,
যে কারণে অনেক কৃষকরা আত্মহত্যা করে নিল আর কিছুজন গ্রাম ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। গ্রামবাসীরা একমাত্র জায়গা থেকে যে জল নিয়ে যেত সেই গভীর কুয়াটাও ভেতর থেকে বিষাক্ত হয়ে গেল। গোটা গ্রামে আতঙ্কের পরিবেশ ছেয়ে গেল। গর্ভবতী মহিলাদের বাচ্চারা পেটের মধ্যেই মরে গেল। গ্রামবাসীরা এই অভাবনীয় এই ঘটনার পুরো দায় ওই ডাইনিটার ঘাড়ে চাপিয়ে দিল আর সবাই এটা মেনে নিল যে তাদের গ্রামের উপর অবশ্যই কারোর অভিশাপ লেগে গেছে। এটাই ভেবে এক সপ্তাহের মধ্যে গোটা গ্রাম খালি হয়ে গেল। আর আজকে এই মারাত্মক ঘটনাটা 12 বছর কেটে যাওয়ার পরেও যদি কেউ ভুলে বিসরে ভুল করে ওই গ্রামে যাওয়ার দুঃসাহস করে ফেলে, তখন তাকে গ্রামের পরিবেশ বাঁকে রবির আত্মা দেখতে পেয়ে যায়, যে তাদেরকে ভেতরে যেতে থামিয়ে দেয়। কিন্তু যারা রবির কথাগুলোকে এড়িয়ে দিয়ে গ্রামের ভেতরে একবার প্রবেশ করে ফেলে, তারা কখনো দ্বিতীয়বার ফিরে আসে না আর ওই গ্রামেরই ভুতুড়ে পরিবেশে শান্তি না পেয়ে ঘুরে বেড়াতে থাকে।